আমাদের ব্রিডিং এ একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে একটা পপুলেশন তাদেরকে ইমপ্রুভ করতে পারবো কি পারবো না এটা নির্ভর করে তার হেরিটেবিলিটির উপরে। হেরিট এবিলিটি দুইটা শব্দ এখানে, তাই না? এটা আমি যদি একটা স্লাইড শেয়ার করি, মিউট করে রাখো যারা those who are interested to participate in the class. ওকে, এটা দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? একটা ছবি দেখানো হয়েছে হিউম্যান ভেরিয়েশন, যে এক একজন কালার, এবং এই ভেরিয়েশন সম্পর্কে ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস এর যে ইয়েটা ছিল, যে আমরা সেইখানে দ্য কি ইজ ম্যানস পাওয়ার অফ অ্যাকুমুলেটিভ সিলেকশন। নেচার আমাদেরকে, নেচার গিভস সাকসেসিভ ভেরিয়েশন, নেচারই প্রকৃতিতে ভেরিয়েশন গুলো তৈরি করে রেখেছে, আমরা মানুষরা জাস্ট এড দেম আপ। নেটের ফোন দিবি তো 2 দিন 3 দিন ধরে কি শুরু করছে? এই দেখ আমি একটা ক্লাসে বুঝতেছি না, স্যার মনে গান গাইতেছে, স্যারে এমনি করতেছে। ওই ম্যাডামটা কে এটা? হ্যাঁ, ওরে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তারপরে কথা বলতে বলো। তাহলে এই যে ভেরিয়েশনটা আমাদের প্রকৃতিতে তোমার আছে, কম হোক বেশি হোক, আমরা উইথ দ্য পিপল জাস্ট অ্যাড আপ দেম ইন সার্টেন ডিরেকশন ইউজফুল টু হিম। মানে আমাদের নিজস্ব ওয়েতে আমরা সেই ভেরিয়েশন গুলোকে কাজে লাগিয়ে এক একটা পারপাস আমরা সার্ভ করছি। তো এটা ছিল ডারউইনের ইয়ে। এবং যদি ভেরিয়েশন যেখানে না থাকে সেইখানে তো কোনো কিছু ইমপ্রুভ করার স্কোপ নাই। এখন ব্রিডিং এর দুইটাই মূল মন্ত্র, একটা হলো যে ভেরিয়েশন আর একটা হলো ব্রিডিং। যদি অ্যানিমেলে ভেরিয়েশন থাকে সেইখানে আমরা বেস্ট টু বেস্ট সিলেকশন করি, তারপরে বেস্ট টু বেস্ট সেখানে ব্রিডিং করি, যাতে পরবর্তী জেনারেশন ভালো আসে। অ্যাটেনশন প্লিজ। এই যারা তোমরা এখনো মিউট করো না, মিউট করো তাড়াতাড়ি, তোমাদের জন্য ক্লাস ডিস্টার্ব হয়। ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একটু একটু ইয়ে করতে হবে। তাহলে ভেরিয়েশনটা যদি আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, সেটা হিউম্যান ভেরিয়েশন হোক, অ্যানিমেলের যে কোনো একটা পপুলেশন হোক, পোল্ট্রি হোক, সেই ভেরিয়েশনটা আমরা কি করি কাজে লাগাই আমাদের ডিজায়ার কোনো একটা ট্রেডকে উন্নতি করার জন্য। যদি ভেরিয়েশন না থাকে সেখানে সম্ভব না। এখন ভেরিয়েশনটা সাথে কি কি কাজ করে? একটা হলো ফেনোটাইপিক ভেরিয়েশন। হ্যালো সুমাইয়া, আমি একটু পরে কথা বলবো, ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে ভেরিয়েশনটাকে আমরা পি দিয়ে ফর ফেনোটাইপ, এই ভেরিয়েশনের সাথে জড়িত হলো জি, দ্যাট মিন্স জেনোটাইপ, এই দরজাটা দিয়ে দিই, প্লাস এনভায়রনমেন্ট, পরিবেশের একটা ভেরিয়েশন। সেই পরিবেশের ভেরিয়েশনটাকে আমরা খুব ইজিলি আমরা রিমুভ করতে পারি, কিন্তু জেনেটিক্সটাকে রিমুভ করা সম্ভব না, তাই না? এখন এটা হলো ফেনোটাইপ হলো জি প্লাস ই, দুইটা জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্টের কিউমুলেটিভ ইফেক্টটা হলো ফেনোটাইপের উপর। যে হ্যাঁ, কেন আমার গরু 1 লিটার দুধ দেয়, অথবা কেন আমার মুরগি সেখানে কম বা বেশি ডিম দিচ্ছে, এটার কারণ হলো, একটা কারণ হলো ওই মুরগি বা মুরগিগুলোর জেনেটিক্স প্লাস এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মিন্স তুমি যদি ভালো খাবার না দাও, তাকে যদি টেম্পারেচার ঠিকমতো মেনটেন না করো, লাইটিং যদি 16 ঘন্টা না দাও, এবং তুমি যদি কমফোর্টেবল এনভায়রনমেন্ট না দাও, ইট মিন্স তোমার সেই প্রোডাকশন আসবে না। তাইলে এই ফেনোটাইপিক ভেরিয়েশনটা দুইটা অ্যাসপেক্ট সেখানে কাজ করে। একটা হলো, আচ্ছা বিফোর গোয়িং দিস আমি আরেকটা স্লাইডে যাই। দেখতে পাচ্ছ সবাই, তাই না?
হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে যে হ্যান 1 to 9 তারা প্রত্যেকেই সেইখানে কতগুলো ডিম দিচ্ছে বছরে 10টা। 310টা। তার মানে তাদের এখানে ভেরিয়েশন কত? 0 জিরো। হ্যাঁ, ভেরিয়েশন থেকে আমরা কি বের করি? ভেরিয়েন্স, তাই না? তোমরা পড়েছো, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এই দেখো, যদি আমার অল আর পারফর্মিং সেম, ইট মিনস দ্য ভেরিয়েশন ইজ জিরো, এবং সেইখান থেকে আমরা ফেনোটাইপিক বি মানে ভেরিয়েন্স, সেটা আমরা বের করতে পারবো না, যেহেতু ভেরিয়েশন জিরো। যদি আমার 10টা গাভী থাকে বা 20টা গাভী থাকে, প্রত্যেকেই যদি আমার 15 লিটার করে দুধ দেয়, তাহলে সেখানে ভেরিয়েশন কত? 0। জিরো। তার মানে মিল্ক প্রোডাকশনের জন্য তুমি ওই গাভীকে সিলেক্ট করতে পারবা, যেহেতু অল আর ইকুয়াল। তুমি হয়তো বা তার কোট কালার বা অন্যান্য ট্রেড, যে একটা বাচ্চা রেগুলার দিচ্ছে আর একটা দিচ্ছে না, বা অন্য তার সমস্যা ফিড এফিসিয়েন্সি কম বা বেশি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মিল্ক প্রোডাকশনের জন্য তুমি 10টা গরুকে সিলেকশন দিতে পারবা না, যেহেতু ভেরিয়েশন জিরো। এখন তোমার এর পরের এক্সাম্পলটাই দেখো, ঠিক 9টা মুরগি সেখানে আছে, কোনটায় ডিম দিতেছে তোমার 310, 320, এবং লোয়েস্ট হলো 280, এবং হাইয়েস্ট কত? 320। সুতরাং এখানে অবশ্যই ভেরিয়েশন আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। যে ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটার মধ্যে, তাইলে এই ভেরিয়েশনের জন্য দায়ী কে কে বলো তো দেখি? স্যার জেনোটাইপ এন্ড এনভায়রনমেন্ট। ইয়েস, কারণ এখানে দেখো যে তুমি একটা শেডে তুমি যদি সেম ফিড দাও, সেম ম্যানেজমেন্ট দাও, সেম লাইটিং দাও, সেম নিউট্রিশন দাও, তখনও দেখা যায় যে কোনো মুরগি 310টা, 320টা, 300টা, 280টা এরকম ডিম দিচ্ছে। তার মানে সেখানে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স মিনিমাম, তাই না? জি স্যার। যেহেতু তুমি একই খাবার একই জায়গায় রাখতেছো, একই জাত সবকিছু, তারপরও তাইলে এই ভেরিয়েশনটা হলো তার জেনেটিক কম্বিনেশনের হেরফেরের কারণেই সে কোনোটা বেশি ডিম দিচ্ছে, কোনোটা কম দিচ্ছে। কোনো কোনো একই মা বাবার সন্তান, তারপরেও কেউ হয়তো বা ফর্সা হচ্ছে, কেউ হয়তো বা একটু কালো হচ্ছে, কারো হাইট একটু বেশি হচ্ছে, কারো হাইট একটু কম হচ্ছে। ইট মিনস যে সেখানে জেনেটিক কম্বিনেশনের হেরফের আছে। এখন এই যে আমরা দেখলাম যে এখানে তার ভেরিয়েন্স কত বের করলাম আমরা? 20। ঠিক আছে, যে এখান থেকে তুমি ভেরিয়েশনটা, আমরা সাধারণত ভেরিয়েন্স দিয়ে ক্যালকুলেট করি, স্ট্যাটিস্টিক্সে তোমরা পড়েছো সেটা। সেই ভেরিয়েন্স আমরা পেলাম 20। তাইলে এখন এখান থেকে আমরা হেরিটেবিলিটির একটা সংজ্ঞা দেখো তুমি, আমরা এখানে লিখেছি যে heritability estimate refers to that proportion of phenotypic variation in a population that is due to heredity. তাইলে আমরা যদি এটাকে আজকে এই সংজ্ঞাটাই ভালো করে পড়তে হবে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, পার্টিকুলারলি অ্যানিমাল প্রোডাকশনিস্ট, যে আমাদের ইমপ্রুভমেন্ট হবে কি হবে না, এটা আমরা সাধারণত জেনেটিক প্যারামিটার দিয়ে মাপি। এই জেনেটিক প্যারামিটার দিয়ে মাপার একটা হলো দুইটা অস্ত্র, একটা হলো হেরিটেবিলিটি আর একটা হলো রিপিট এবিলিটি। এই দুইটা দিয়ে মেনলি আমরা মাপি। আরেকটা জিনিস হলো আমরা ব্রিডিং ভ্যালু বের করি একটা অ্যানিমেলের, যে হ্যাঁ তার গুণগত মান কতটুকু, সেটা কিন্তু জেনেটিক প্যারামিটার নয়, সেটা হলো ব্রিডিং ভ্যালু। তাহলে ঠিক আছে, যে আমরা তাইলে জেনেটিক প্যারামিটার মাপি কি কি দিয়ে? একটা হেরিটেবিলিটি আর একটা রিপিট এবিলিটি। এবং এই অ্যান্সার গুলো আমরা ক্লিয়ার কাট কনসেপশন আমাদের থাকতে হবে অ্যাজ এ অ্যানিমাল প্রোডাকশনিস্ট। তাইলে হেরিটেবিলিটি সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে রেফার্স টু দ্যাট প্রপোর্শন অফ ফেনোটাইপিক ভেরিয়েশন। আমরা কিন্তু এখানে ফেনোটাইপিক ভেরিয়েশন দেখেছি যে স্টার্টিং ফ্রম 280 টু 320, 40টা ডিমের হেরফের আছে তাদের মধ্যে। যে এই যে যেই প্রপোর্শন অফ ফেনোটাইপিক ভেরিয়েশন, যেই ভেরিয়েশনটুকু ইন এ পপুলেশন, মানে একটা পপুলেশনের মধ্যে, হেরিটেবিলিটি কখনো আমরা একটা ব্যক্তিগত অ্যানিমেলের ক্যালকুলেট করতে পারি না, এক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের ক্যালকুলেট করি, যেটাকে আমরা বলতেছি কি পপুলেশন। যে একটা পপুলেশনের মধ্যে যেই ফেনোটাইপিক ভেরিয়েশনটুকু আছে, তার কতটুকু দ্যাট ইজ ডিউ টু হেরিডিটি, তার কতটুকু হলো
আমার জেনেটিক জড়িত, ওইটা আমরা প্রপোর্শন আকারে প্রকাশ করি। এখানে লেখা আছে দেখো যে প্রপোর্শন। তাইলে এই যে এটা আমরা সাধারণত স্মল এইচ স্কোয়ার দিয়ে লিখি। এইচ স্কোয়ার মিনস আমরা যেহেতু ভেরিয়েন্স দিয়ে করি, তাহলে এই যে বিএ বাই বিপি, বিএ মানে হলো জেনেটিক ভেরিয়েন্স ডিভাইডেড বাই টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স। এই যে এর একটা রেশিও, এর একটা প্রপোর্শন, সেই প্রপোর্শনকে আমরা কি বলতেছি? হেরিটেবিলিটি। আমি আবার বলতেছি ফর ইউর ক্লিয়ার কনসেপশন, যে একটা পপুলেশনের এই যে এখানে বিপি টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনের কতটুকু তার জেনেটিক্স রেসপন্সিবল, এই প্রপোর্শনটাকে আমরা বলতেছি কি? হেরিটেবিলিটি। ক্লিয়ার সবাই? এখন আসো এই উদাহরণ যদি আমরা একটা নিচেরটা দেখি, যে এখানে ভেরিয়েশন আমরা দেখলাম যে ভেরিয়েন্স বের করলাম আমরা 20। এখন হেরিটেবিলিটি অঙ্ক করে বের করলাম যে সেখানে মান হলো 4.4, যেহেতু এটা একটা রেশিও বিএ বাই বিপি। তাহলে 0.4 বলতে কি বুঝো? হুম, 0.4 দেখো লেখা আছে যে it means that 8x difference are associated with genetics। তার মানে 20, এইখানে 20 মানে তুমি যদি 20-এর 0.4 অংশটা হলো জেনেটিক্স এর সাথে জড়িত। 20 কে যদি মাল্টিপ্লাইড বাই 0.4 করো তাহলে কত হয়? 8টা ডিম। তাইলে তাই না? জি স্যার। যে 8টা ডিমের যে ডিফারেন্সটা, এটা হলো অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে? জেনেটিক্স। তাইলে বাকি 12টা ডিম অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে? এনভায়রনমেন্ট, যেটা ফিড, টেম্পারেচার, হাউজিং এটসেট্রা। এরকম আমরা যদি হেরিটেবিলিটি ভ্যালু যত হাই হয়, ইট মিনস জেনেটিক্স বেশি জড়িত। যদি লো হয়, এর মানে হলো যে এর জেনেটিক্স কম জড়িত। সেখানে জড়িত আদার দেন জেনেটিক্স, নন জেনেটিক ফ্যাক্টরস, যেগুলি জেনেটিক্সের সাথে জড়িত না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তাদের সাথে তারা হলো বেশি ইনভলভমেন্ট। এখন হেরিটেবিলিটির এতটুকু ক্লিয়ার তো তোমার, তাই না? জি স্যার। জি স্যার। যে আমি আবারও বলতেছি যে আমরা যেই ভেরিয়েশনটা আছে আমরা এখানে দেখলাম ডিমের, সেখানে ক্যালকুলেশন বের করলাম যে তোমার 0.4। তার মানে এই 20টা ডিমের হেরফেরের মধ্যে 0.4, দ্যাট মিনস 40% ইজ অ্যাসোসিয়েটেড উইথ জেনেটিক্স। দ্যাট মিনস 8টা ডিমের হেরফের যে হচ্ছে, কম বেশি হচ্ছে, সেটা হলো যে আমাদের জড়িত হলো জেনেটিক্সের সাথে। আর রিমেইনিং 12টা ডিম, সেটা হলো সেই ভেরিয়েশনটা হলো ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। এবং এখন হেরিটেবিলিটিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে এনভায়রনমেন্টকে তুমি ইজিলি মিনিমাইজ করতে পারো বাই প্রোভাইডিং সেম ফিড দিবা, সেম ম্যানেজমেন্ট দিবা, সেম টেম্পারেচার, এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউসে তুমি রাখবা। তখন দেখা যাবে যে সেই 12টা ডিম থেকে কমতে কমতে সেটা চলে আসছে ভেরিয়েশনটা হয়তো বা 5টা ডিম, আর বাকিটুকু হয়ে যাবে কি? জেনেটিক্স এর কারণে। এর জন্য জেনেটিক্সটাকে আমরা মডিফাই করতে পারি না, এটাকে মডিফাই করতে হয় পরবর্তী প্রজন্মে। এই জন্য আমরা প্রতি জেনারেশনে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করি, যে তার ভিতরে জেনেটিক ভেরিয়েশন কতটুকু আছে সেটাকে ডিটেক্ট করার জন্য। কিছু বুঝাইতে পারছি সিয়াম? জি স্যার। যে হ্যাঁ, কেন এটা আমাদের কাছে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। তো এখন আমরা এটা হলো তার সংজ্ঞাটা, যে যে একটা প্রপোর্শন আমরা ফেনোটাইপিক ভেরিয়েশনের, যেমন আমি যদি বলি যে লেভেল 3 সেমিস্টার 1 তোমাদের যে ক্লাস আছে 160 জনের মতো স্টুডেন্ট তোমরা আছো, 60 জনের মধ্যে আমি যদি হিউম্যান হাইট মেল এবং ফিমেল আলাদা করে করতে হবে, যে মেল একটা পপুলেশন, ফিমেল একটা পপুলেশন, লেভেল 3 সেমিস্টার 1। যদি আমি হাইট ধরি, দেখবো যে কেউ 5 ফিট 10, কেউ 5 ফিট 5, কেউ 6 ফিট, কেউ 5 ফিট। এই যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনের কতটুকু জেনেটিক জড়িত আর কতটুকু তার এনভায়রনমেন্ট জড়িত, তাই না? এই একটা যে প্রপোর্শন বের করি তাকে আমরা বলি হেরিটেবিলিটি। আমার মনে হয় যে এটা আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা অন্যদিকে যাই। এখন আমি যেটা বলতেছিলাম যে টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশন,
ভেরিয়েশনকে আমরা ভি মানে হলো ভেরিয়েন্স, তোমরা সে ভেরিয়েন্স পড়েছো ইয়াতে স্ট্যাটিস্টিক্সে, আমি জানি। সেই ভেরিয়েশনটাকে আমরা এক্সপ্রেস করি ভেরিয়েন্স দিয়ে, ঠিক আছে, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। ওকে, যেমন আমরা মিন বের করি, আবার স্কয়ার রুট অফ মিন বের করি, তদ্রূপ আমরা যে কোনো জিনিসের ভেরিয়েশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভেরিয়েন্স দিয়ে। আর ভেরিয়েন্সটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি সেটা এখানে দেওয়া আছে। যেমন এটা হলো ফেনোটাইপ জি, দ্যাট মিন জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্ট। এটাকে তুমি যদি আরো ছোট করো, এটা হলো ফেনোটাইপিক ভেরিয়েন্স ভিপি, এটা হলো জেনেটিক ভেরিয়েন্স প্লাস এনভায়রনমেন্ট ভেরিয়েন্স। এখন দেখো, জেনেটিক ভেরিয়েন্সটাকে আমরা সাধারণত বিএ, এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, যেটা আমরা করে থাকি। এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স তোমাদের পড়াইছে হয়তো বা, যে সকল ভেরিয়েন্স মেন্ডেলিজমের রুল ফলো করে না, যারা অনেকগুলো জিন জড়িত এবং ওই জিনগুলোর অ্যাকশনকে আমরা বলি যে এডিটিভ জিন অ্যাকশন। যে আমরা যে মেন্ডেলিজম আমি পড়াইছিলাম তোমাদের, যে লাল হবে না কালো হবে না সাদা হবে, সেটা হলো মানে সিঙ্গেল জিন ইফেক্ট, এক জিন অথবা একাধিক জিন। কিন্তু এডিটিভ জিন অ্যাকশন হলো যে রেসপন্সিবল মেনি জিনস ফর এ পার্টিকুলার ট্রেট, তাদেরকে আমরা বলি এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। আবার এর ভিতরে আবার দেখো দুই ভাগে ভাগ করছে, একটা হলো ডমিনেন্স আর একটা হলো ইপিস্টেটিক ইন্টারেকশন, যে একটা জিন আর একটা জিনের সাথে ইন্টারেকশন করে, এটাকে ইন্টারেকশন। আর কিছু কিছু ডমিনেন্ট জিন আছে, যেটা কিছু কিছু জিন আছে যারা ডমিনেন্ট রিসেসিভ রিলেশনশিপ ফলো করে। তার মানে আমরা যদি পিজি, দ্যাট মিন্স জেনেটিক ভেরিয়েন্সটাকে স্প্লিট আউট করি, দেন উই ক্যান ডিভাইড ইট ইনটু এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স বিএ, আর একটা হলো নন এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, দ্যাট ইজ ডিউ টু ডমিনেন্স ভেরিয়েন্স প্লাস ইপিস্টেটিক ইন্টারেকশন, আর এনভায়রনমেন্ট তো আছেই। তার মানে আমরা এই এই জেনেটিক ভেরিয়েন্সটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি: এডিটিভ, ডমিনেন্স, ইপিস্টেসিস। আর এনভায়রনমেন্টকে আমরা আরো স্প্লিট করতে পারি, একটা হলো পার্মানেন্ট এনভায়রনমেন্ট, আর একটা হলো টেম্পোরারি এনভায়রনমেন্ট, আর একটা হলো জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারেকশন। এই যে এখানে লেখা আছে, যে জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারেকশন কিরকম, যে আমি এখন সিএমকে যদি ইউএসএ দিয়ে দেওয়া হয়, দেখবা যে তার গায়ের কালার বা কানাডা চলে গেলে গায়ের কালার একটু ফর্সা হয়ে গেছে, ঠিক আছে। তার কিন্তু জেনোটাইপ কিন্তু সেম, কিন্তু বিকজ অফ এনভায়রনমেন্ট, ভালো খাবার, ভালো পরিবেশ, ধুলাবালি নাই, তখন দেখা যায় যে চেহারা শুরু তার একটু ভালো হয়ে গেছে। এটা হলো মানে জেনোটাইপ এনভায়রনমেন্ট, যে হ্যাঁ বাংলাদেশে থাকি তার পারফরমেন্স একরকম, আবার সে যখন ভালো পরিবেশে যায় সেম জেনোটাইপ, কিন্তু তার পারফরমেন্স ভিন্ন রকম, বিকজ অফ দ্য ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। তাইলে এই যে টোটাল ফেনোটাইপটাকে আমরা যদি স্প্লিট আউট করি, একটা হবে এডিটিভ, আরেকটা হবে ডমিনেন্ট, আরেকটা হবে ইপিস্টেসিস, আর আরেকটা হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি, আর হলো ইন্টারাকশন বিটুইন জেনোটাইপ এন্ড এনভায়রনমেন্ট। এই সমস্ত কিছু মিলে হলো আমাদের ফেনোটাইপ, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা আমি পরবর্তী ক্লাসে আবার এখান থেকে শুরু করব, যে আমাদের ফেনোটাইপের সাথে কাজ, এটা না বুঝলে পরবর্তীতে আমরা সামনে যেতে পারবো, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তা আমার একটা মিটিং আছে, সরি, আমরা নাইলে আমি হয়তো ক্লাসটা কন্টিনিউ করতে পারতাম, আমরা বারবার ডাকতেছি। ঠিক আছে। ওকে, তাইলে আমরা নেক্সট ওয়েডনেসডেতে আশা করি যে